একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিতের দাবিতে ইরানে তেহরানে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর। যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল পেজেশকিয়ান প্রশাসন। যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট চান মার্কিন প্রেসিডেন্ট। অভ্যন্তরীণ খাতে কাটছাঁটের প্রস্তাব হোয়াইট হাউসের। F-15 যুদ্ধবিমান ধ্বংসের পর A-10 মডেলের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। বিধ্বস্ত বিমানের 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। ভূপাতিতের ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব পড়বে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের শিল্পাঞ্চল নেগেভে হামলা চালিয়েছে ইরান। তেহরান ও লেবাননে অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর আক্রমণ। নতুন করে যুক্তরাষ্ট্রের A-10 মডেলের আরও একটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, স্থানীয় সময় শুক্রবার সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানটিতে আঘাত হানা হয়। এর আগে বিধ্বস্ত হওয়া F-15E যুদ্ধ বিমানের উদ্ধার অভিযানে অংশ নেয় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমান। সেটিও হামলার শিকার হয়ে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। মার্কিন কর্মকর্তার বরাতে CBS-এর প্রতিবেদনে বলা হয়, F-15E বিধ্বস্তের সময় 2 আরোহীর একজনকে উদ্ধার করতে গিয়ে 2টি মার্কিন বিমান হামলার মুখে পড়ে। এ সময় A-10 ওয়ার্থক যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা হয়। অভিযানে থাকা 2টি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন, তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এর মধ্যেও মধ্য ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালায় ইরান। এতে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এদিকে ইরান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও পরপর কয়েকটি বিস্ফোরণ হয়। লেবাননের দক্ষিণাঞ্চলেও দিবাইবিনা শহরে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। পূর্ব লেবাননে একটি গুরুত্বপূর্ণ সেতু লক্ষ্য করে বিমান হামলা চালায় তারা। এতে সোহমর ও মাসঘারা এলাকা দুটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে সীমান্ত সংলগ্ন সামরিক এলাকা ও ইসরায়েলি যানবাহন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। তবে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। NBC নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। এদিকে ট্রাম্পের ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের এই বক্তব্যকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেন তিনি। পেজেশকিয়ান আরও বলেন, যারাই যুদ্ধাপরাধীদের সামনে নীরব থেকেছে তাদের অনেক বড় মূল্য দিতে হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের সামরিক সক্ষমতা, এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে রয়ে গেছে বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠেছে, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের পর কি যুদ্ধ দ্রুত শেষ হবে, নাকি এখনো বাকি দীর্ঘ পথ? যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা 90% কমে গেছে এবং বেশিরভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে অব্যাহত হামলার মাধ্যমে ট্রাম্পের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে তেহরান। এমনকি খোদ মার্কিন গোয়েন্দারাই ট্রাম্পের দাবির পুরোপুরি উল্টো তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, লাগাতার হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে CNN-এর প্রতিবেদন বলছে, হাজার হাজার ড্রোন এখনও মজুত আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এমনকি কিছু লঞ্চার হামলার কারণে সাময়িকভাবে অচল হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের টিকে থাকার মূল কারণ তাদের সুড়ঙ্গ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাটির নিচে বিস্তৃত নেটওয়ার্কে লুকিয়ে রাখা লঞ্চারগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। পাশাপাশি লঞ্চারগুলো দ্রুত স্থান পরিবর্তন করায় সেগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও জটিল। যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা। তেহরানের কাছে এখনও স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ছোট নৌযান এবং ড্রোন বোট রয়েছে। এগুলোকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর এমনটা হলে বৈশ্বিক অর্থনীতির উপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মার্কিন সামরিক দফতর পেন্টাগনের গেল 1 বছরের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব। সামরিক বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতের বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে জনকল্যাণমূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত এলাকায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত 6 বেসামরিক ফিলিস্তিনি। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি ইসরায়েলি ড্রোন সরাসরি আঘাত হানে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। গাজায় চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার চিকিৎসা সংস্থা MSF। তারা জানায়, 2026 সালের জানুয়ারির শুরু থেকে গাজায় কোনো চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করাতে পারেনি তারা। ইসরায়েলি বাধায় সীমান্তে আটকে আছে খাদ্য ও ঔষধবাহী ট্রাক। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। সবচেয়ে বড় প্রভাব পড়েছে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায়। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় প্রায় 50% প্রয়োজনীয় ঔষধ এখন সংকটাপন্ন পর্যায়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন রোগী নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে MSF। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। ঘাটতি দেখা দিয়েছে মৌলিক চিকিৎসা সরঞ্জামেও। গজ, ব্যান্ডেজ সহ ক্ষত পরিচর্যার উপকরণ সংকটে পড়েছে হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন, সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালেও দীর্ঘ সময় সেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবরোধ অব্যাহত থাকলে প্রয়োজনীয় চিকিৎসা সংকটে মৃত্যু ঝুঁকি আরও বাড়বে। গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 24 জন। জিটোমির অঞ্চলে রুশ হামলায় প্রায় 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। আক্রমণ প্রতিহতের দাবি করেছে মস্কো। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মিসাইল, বোমা ও ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাজধানী কিয়েভের কাছে একটি শহরের আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানে। এছাড়া ইউক্রেনের ঝিটুমির অঞ্চলে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলায় অন্তত 200টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আবাসিক এলাকাগুলোতে বড় ধরনের ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। কিয়েভে রুশ হামলায় একটি পশু চিকিৎসা ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আঞ্চলিক গভর্নর জানান, এই হামলায় অন্তত 20টি প্রাণী মারা গেছে। ভেটেরিনারি ক্লিনিক লক্ষ্যবস্তু হওয়ায় সরাসরি প্রভাব পড়েছে প্রাণী সম্পদের উপর। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অন্তত 542টি ড্রোন ও 37টি মিসাইল ছুড়েছে রাশিয়া। এর মধ্যে 515টি ড্রোন ও 26টি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট। অন্যদিকে মস্কোর একটি ব্যবসা কেন্দ্রের কাছে ইউক্রেনের হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়ার নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তাদের দাবি, এ হামলার লক্ষ্য ছিলেন একজন জ্যেষ্ঠ আইন শৃঙ্খলা কর্মকর্তা। কর্তৃপক্ষ বলছে, ওই কর্মকর্তার উপর আগে থেকে নজরদারি চালানো হয়। এছাড়া রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করেও হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন আইন প্রণেতাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়। এটি গত 1 বছরে পেন্টাগনের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। যুদ্ধের আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধদ্বার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রাম্প। প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যা পরিবেশ রক্ষা, আবাসন সহায়তা এবং শিক্ষা খাতের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ডে কেয়ার ও মেডিকেয়ারের মতো সামাজিক খাতের ব্যয় রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে এই বাজেটের তীব্র বিরোধিতা করে ডেমোক্রেটরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার জনগণ স্বাস্থ্য সেবা চায়, যুদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বলে উল্লেখ করা হয়।
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র দখলে নিতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযানের মাধ্যমে এটি সম্ভব হলেও এর ব্যাপক ঝুঁকি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযানে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা নিয়ে শঙ্কিত অনেকে। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই ধারাবাহিকতা এবার আলোচনায় এসেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি দখলে নেয়ার পরিকল্পনা। প্রথমেই প্রশ্ন আসে, ইরানের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মাত্রা থেকে 90% উন্নীত করা তুলনামূলক সহজ, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে এই মজুদ থেকে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এই ইউরেনিয়াম মূলত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ এবং ফোর্দোতে রাখা আছে বলে মনে করা হচ্ছে। এসব স্থাপনার বেশিরভাগই ভূগর্ভে, যা সামরিক হামলার পরও পুরোপুরি ধ্বংস করা কঠিন। আর এগুলোকে সামরিকভাবে দখলের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অভিযান হবে অত্যন্ত কঠিন, কারণ এসব স্থাপনা সমুদ্র থেকে অনেক দূরে এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে পৌঁছাতে হবে। শুধু পৌঁছানোই নয়, ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভে ঢুকে এলাকা নিরাপদ রাখা এবং দীর্ঘ সময় ধরে অপারেশন চালানো, সব মিলিয়ে এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ মিশন। এর সঙ্গে রয়েছে বড় ধরনের রাসায়নিক ঝুঁকিও। এই ইউরেনিয়াম সাধারণত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আকারে সংরক্ষিত থাকে। এটি পানির সংস্পর্শে এলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক তৈরি করে। কোনো সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলেও মারাত্মক দূষণ ছড়িয়ে পড়তে পারে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক। তবে এগুলো ধ্বংস করাও সহজ সমাধান নয়। বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম ধ্বংস করতে গেলে আশপাশের এলাকায় দীর্ঘমেয়াদী রাসায়নিক দূষণ তৈরি হতে পারে। তাছাড়া সব উপাদান ধ্বংস হয়েছে কিনা নিশ্চিত হওয়াও কঠিন। এ কারণে ভবিষ্যতে আবার তা ব্যবহার করার প্রশ্ন থেকেই যায়। তবে ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। 1994 সালে প্রজেক্ট স্যাফায়ারের মাধ্যমে কাজাখস্তান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেটি ছিল শান্তিপূর্ণ পরিবেশে এবং সংশ্লিষ্ট দেশের সম্মতিতে, যা বর্তমান পরিস্থিতির চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশ্লেষকদের মতে সামরিক পদক্ষেপের চেয়ে কূটনৈতিক সমাধানই বেশি কার্যকর। ইউরেনিয়াম কম মাত্রায় নামিয়ে আনা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাখা বা চুক্তির মাধ্যমে সরিয়ে নেওয়া, এসবই তুলনামূলক নিরাপদ পথ। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইউরেনিয়াম দখল করা শুধু সামরিক অভিযানই নয়, এটি একটি জটিল সমীকরণও, যেখানে একদিকে রয়েছে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা। তাই সমাধান খুঁজতে এখনও কূটনীতিক পথই সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও গাজায় থামছে না রক্তপাত। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি। উত্তর গাজায় ইসরায়েলি ড্রোনের আঘাতে আহত হয়েছেন অন্তত 6 বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা SMF। দখলদারদের কড়াকড়িতে উপত্যকায় প্রবেশ করতে পারছে না খাদ্য ও ওষুধবাহী ট্রাক, যা সংকটে ফেলেছে গাজার চিকিৎসা ব্যবস্থাকে। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ার আবু